নমস্কার। আমার আজকের নিবেদন বিমল করের লেখা বৃদ্ধস্ব ভার্যা। শ্রোতা বন্ধুদের জন্য আমার অনুরোধ রইল, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। তাহলে আসুন শুরু করছি আজকের গল্প বৃদ্ধস্ব ভার্যা। উমা শশী 12 হাত শাড়ি ধরেছেন সেই কোন যুগে, যখন তার বয়স 40ও হয়নি। এখন 50 চলছে। 12 হাতে আর কুলোয় না। 16 হলেই যেন তাকে সব দিক থেকে মানাতো। কিন্তু পাবেন কোথায়? দোকানে বাজারে 12 হাতই জোটে না সব সময়। এমনই বরাদ উমা শশীর পছন্দ মতন কোনো জিনিসই তার ভাগ্যে এই যাবৎ জুটল না। স্বামীও নয়। অনেকটা বেলায় যখন কানাই এসে এক টুকরো কাগজ উমা শশীর হাতে তুলে দিল, কাগজের টুকরোয় বার দুই চোখ বুলিয়ে উমা শশী তার বরাতের বহরটা দেখলেন। স্বামী গৃহত্যাগ করেছেন। আমি গৃহ সংসার ত্যাগ করিলাম, বৃথা অন্বেষণ করিও না। তুমি তোমার সংসার লইয়া সুখে থাকো। ইহকালে আর সাক্ষাৎ হইবে না, পরকালেও যেন না হয়। ইতি সারদা গুপ্ত। পুনশ্চ পথ খরচ হিসেবে কিছু লইয়া গেলাম। উমা শশী কচি খুকি নন। স্বামীর গৃহত্যাগের দৌড় তার জানা আছে। 62 বছরের বুড়ো, যার এক গ্লাস জল গড়িয়ে খাবার ক্ষমতা নেই, দুপাটি দাঁতের অর্ধেক বাঁধানো, সে করবে গৃহত্যাগ? ঢং কত! ছোট মেয়েকেই ডাকলেন উমা শশী। ডেকে তার শোবার ঘরে নিয়ে গেলেন। নিজে বেশি নড়াচড়া করতে পারেন না। ওঠা বসা, কোমর নোয়ানো, উবু হওয়া, এসব তিনি প্রায় ত্যাগই করেছেন। ঘরে এসে মেয়েকে বললেন, আলমারি খোল, দেরাজ খোল, বাক্সটা যা আছে টেনে বার কর, দেখি তোর বাবা কি কি নিয়ে পালিয়েছে। তা মেয়ে মার কতটা বাধ্যতা বোঝা গেল না। বলল, কোনটা আগে খুলব? আলমারি। আঁচল থেকে চাবির গোছা খুলে ছনাত করে ফেলে দিলেন উমা শশী। আলমারি, দেরাজ, কোণে রাখা ট্রাঙ্ক, ঘরের একোণ ওকোণ, তাক, খাটের তলা, সমস্ত আতিপাতি খুঁজে মেয়ে মানে আশা যখন গলদঘর্ম হয়ে ওঠে, তখন উমা শশী তার প্রাথমিক তল্লাশি শেষ করে ফেলেছেন। ধোপা এবং সংসার খরচের খাতার একপাশে গোটা গোটা করে হারানো জিনিসের লিস্টটা লেখা হয়ে গেছে। তালিকাটা ঠিক এই রকম: নগদ টাকা 400, একটি নবরত্ন আংটি, একজোড়া ধুতি, একটি প্যান্ট, পায়জামা নতুন একটি, পাঞ্জাবি 2, কর্তার বুশ শার্ট 1, গেঞ্জি 2-3টি, চাদর ও সোয়েটার একটি একটি, কর্তার দুপাটি জুতো 1 সিসি, মিল্ক অব ম্যাগনেসিয়া, নতুন জবা কুসুম তেল ইত্যাদি। ফর্দর দফা প্রায় আগার হলো। উমা শশী বুঝলেন ঠিক যা যা বুড়োর লাগতে পারে সবই সে নিয়ে পালিয়েছে। মায় একটা সুটকেস পর্যন্ত, পোস্ট অফিসে টাকা তোলার বই, ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টের চেক খাতা, বাড়ির দলিলপত্রের কাগজ, এসব অবশ্য রেখেই গেছে। একটা জিনিস কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে, বুড়ো তারক কবিরাজের দেওয়া অর্শের ঔষধ। বুঝবে ঠেলা। আশা তখনও হাঁপ সামলাচ্ছিল। বলল, মা, বাবা কি সত্যি সত্যি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে? উমা শশী বললেন, রাগের মুখে আগুন। এঁচড়ে পাকা বকাটা ছেলেদের মতন টাকা পয়সা হাতিয়ে সোনাদানা চুরি করে পালাতে গেছে। লজ্জাও করল না বুড়োর। তা যাবে যাও, ন্যাংটো ফকির হয়ে যাও। সংসারে যার অরুচি ধরেছে তার এত তল্পিতল্পা বাঁধা কেন? জোরে কথা বললে উমা শশীর গলায় কয়লার ইঞ্জিনের ভোঁয়ের মতন সুর খেলে, বুক ধড়ফড় করে, ঘাম হয় মুখে।
বুকে একবার হাত দিলেন তিনি। 3 ভরির বিছে হাড় গলায়। হাড়ে আঙুল ঠেকতেই কেমন যেন সচেতন হয়ে হাড়টা দেখে নিলেন। এই হাড় সর্বক্ষণই তার গলায় থাকে। হাতে 3 গাছা করে মোটা চুড়ি। চুড়িগুলো এমন করে বসে গেছে যে ওগুলো খুলতে গেলেই উমাশশী জেগে যেতেন। খোলাটা অসম্ভব, তবে গলার হারটা খুলে নেওয়াই যেত। সারদা গুপ্ত তা নেননি। আশা বলল, এখন কি করবে? দাদাকে খোঁজ নিতে পাঠাবে? উমাশশী মুখ বেঁকিয়ে বললেন, কেন? খোঁজ করব কেন? 62 বছরের বুড়ো গিয়েছেন ঘর সংসার ত্যাগ করে নিমাই সন্ন্যাস হতে। তা যাক না, মজাটা বুঝুক। যার নেই কাছার ঠিক, তার আবার গৃহত্যাগ, আবার লম্বা লম্বা কথা। ইহকালেও নয়, পরকালেও নয়। কোথাও নাকি দেখা হবে না। তা পরকালে আমি পেদনি হয়ে তোমার ঘাড়ে চড়ে বসে থাকব। দেখি তুমি কেমন করে পালাও। আশা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। মার মুখের দিকে তাকিয়ে একটুও যদি হেসে ফেলে, কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যাবে। তোমার দাদা কোথায়? উমাশশী জিজ্ঞেস করলেন। কোথাও একটা বেরিয়েছে সাইকেল নিয়ে, এক্ষুনি আসবে। যেমন বাপ তার তেমন ছেলে। সকাল থেকে ইয়ার বন্ধু করে বেড়াচ্ছে। একটা লোক বাড়ি ছেড়ে পালালো একরাশ জিনিস নিয়ে, তোমরা কেউই জানতে পারলে না। বাড়িতে একটা কুকুর থাকলে সেটাও ঘেউ ঘেউ করত। আশা তো একেবারে থ। মার চোখে তারা কুকুরেরও অধম হয়ে গেল। একটু তাকিয়ে থাকলো মার দিকে। রাগলে এখনো মার গালটা টকটকে হয়ে ওঠে, চোখ দুটো ঝকঝক করছে। সাহস হলো না আশার। মনে মনে বলল, তা তুমি তো পাশেই শুয়ে থাকো বাবার, তুমি জানতে পেরেছ বাবা কখন পালিয়েছে? তাই এই সব সময় এই কথাটা বলা উচিত নয়। তাই আশা চুপ করেই থাকল, গো বেচারি অপরাধী মুখ করে, যেন স্বীকার করে নিল তারা 2 ভাই বোন একেবারে অপদার্থ, কুকুরের চেয়েও অধম। উমাশশী রুক্ষ চোখে কিছুক্ষণ ঘরের এদিক ওদিক তাকিয়ে মেয়ের দিকে মুখ ফেরালেন। বললেন, দাদা এলে বলো একবার থানায় যেতে হবে। থানা? থানায় গিয়ে ডায়েরি লেখাতে হবে, চুরির ফর্দটা আমি দিয়ে দেব। আশার মুখ আরও খানিকটা শুকিয়ে গেল। গলাটা পরিষ্কার করে বলল, বাবার নামে থানায় ডায়েরি লেখাবে? আলবাদ লেখাবো। আমার বাড়ি থেকে জিনিস চুরি গেলে ডায়েরি লেখাবো না? 1000 বার লেখাবো। আর যা যা চুরি গিয়েছে সব লেখাবো। উমাশশী তার ফোলা ফোলা পাকা কাঁটালের কোয়ার মতন আঙুল তুলে শাসালেন। তারপর ডান হাতে তর্জনী বাঁ হাতের তালুতে ঠুকতে ঠুকতে বললেন, থাক তো আমার বাবা বেঁচে তো দেখে নিতাম কোথায় পালাতো তোমাদের গুপ্ত বাবু। আমার বাবার হুকুমে ঘাড় ধরে টেনে আনতো পুলিশ ওই নিমাই সন্ন্যাসকে। বুঝতে পারতো কত ধানে কত চাল। উমাশশী হাঁপ ফেললেন, বুকটা ধড়ফড় করছে। বার 2 ঢোক গিলে বললেন, পালানো কি অতই সোজা? এ কি খরগোশের বাচ্চা নাকি যে দিলাম ছুট আর বনে গিয়ে লুকোলাম? তোমাদের বাবার কেরামতি আমার জানা আছে। অনেক হম্বিতম্বি পালাপালির চেষ্টা করেছে এর আগেও, পেরেছে? আমার বাবার এক দাবড়ানিতে সব ঠান্ডা। আশা ভয়ে ভয়ে বলল, দাদু ছিলেন ডাক সাইটের পুলিশ অফিসার, দাদুর কথা আলাদা। এখানের এই ছোট্ট থানার ডায়েরি লিখে তুমি কি করবে মা? ওরা তো কিছুই করতে পারবে না, শুধু শুধু লোক হাসাহাসি হবে। উমাশশী বললেন, তোমায় কর্তামি করতে হবে না, আমি যেটা বলছি তাই হবে। তোমার দাদা এলো কিনা তাই দেখো, আর কানাইকে ডেকে দাও। আমি জানতে চাই ওই চিরকুটটা সে কোথায় পেল। আশা আর দাঁড়ালো না, পালিয়ে গেল।
উমাশশী বিছানার ওপর বসে থাকলে, মাথার দিকে জানালাটা খোলা, পায়ের দিকেরও। দুদিকে জানালাতেই ছোট ছোট পর্দা। জানালার তলার দিকটা ঢাকা, ওপরটা খোলা। মাথার জানালা দিয়ে বাইরের বাগান দেখা যায়। করবি আর কাঠচাপা দু একটা ঝাউ কিংবা জবা গাছ। বেশ রোদ পড়েছে বাগানে, ঝকঝক করছে। করবেই তো, এটা তো কার্তিক মাসের শেষ। কোথাও কোনো মেঘ বাদলা নেই, সবই পরিষ্কার। বাগানে কাক, চড়ুই, শালিক ডাকাডাকি করছিল। উমাশশী কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। কার্তিক মাসে মানুষটা বাড়ি ছেড়ে পালালো। মাস বছর হিসেব করে না, এ কেমন লোক? আর কদিন পরেই তো অঘ্রাণ পড়ছে, 12ই অঘ্রাণ, কর্তার জন্মদিন। 63 বছরে পড়বে, আর ঠিক এই সময়েই পালালো। বুড়ো হয়ে ভীমরতিতেই ধরেছে। কানাই এসে মুখ নিচু করে দাঁড়ালে। তুই ওই কাগজটা কোথায় পেয়েছিস? উমাশশী ধমকের গলায় বললেন। বসার ঘরে। কানাই বলল, ওই ঘরদোর ঝাড় দিচ্ছিলাম, গোল টেবিলের ওপর থেকে পড়ে গেল। টেবিলের ওপর থেকে এমনি এমনি কাগজ পড়ে যায়? উমাশশী সন্দেহের গলায় বললেন। কানাই থতমত খেয়ে বলল, টেবিলটা সরিয়ে রাখছিলাম মা। তা কখন ঘুম থেকে উঠেছিস? আগে ভোরকালে। বাবু ভোরবেলায় ওঠেন, হাঁটাহাঁটি করেন। বাবুকে দেখিসনি? না মা। না মা, তুই ভোরবেলায় উঠিসনি? খাস কি রাত্রিরে? গাঁজা? গাঁজাখোরের মতনই তো চেহারা করেছিস। যত সব আমার কপালেই জোটে। সব কটাকে তাড়িয়ে দেব একদিন। বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেলেও তো তোরা কুম্ভকর্ণের মতো ঘুমবি। কামিনীকে ডাক, তিনি তো রান্নাঘরে বসে বসে পান জর্দায় খেতে শিখেছেন। কানাই এই বাড়ির পুরনো লোক, গিন্নিমার মতিগতি বোঝে। প্রায় সঙ্গে সঙ্গে সরে গেল উমাশশীর চোখের সামনে থেকে। উমাশশীর মাথাটা গরম হয়ে উঠেছে, আর মাথা গরম হলেই কপালের শিরা দপদপ করে। মাথার পেছন দিকে ঘাড় বরাবর ব্যথা হয় কেমন যেন। গোপী ডাক্তারকে ডাকলেই ব্লাড প্রেশারের যন্ত্র বার করে বসে। একটা পট্টি বেঁধে দেয় হাতে। কানে তার স্টেথোস্কোপের নল গোঁজে। কী যে দেখে চায় কে জানে। বলে, হাই, খাওয়া দাওয়ার ধার কাট করুন, আলু টালু খাবেন না, আর নুন না হলেই ভালো। এটা করবেন না, ওটা করবেন না, নিকুচি করেছে তোর ডাক্তারের। কিছুই করবো না তো সংসারে রয়েছি কেন? চিতায় গিয়ে শুয়ে পড়লেই তো হয়। কামিনী এলো। কামিনীর দিকে চোখ পড়তেই উমাশশী ঝাঁঝালো গলায় বলে উঠলেন, করছিলে কি তুমি? কামিনী বলল, উনুনে আঁচ পড়ে যাচ্ছিল, ঝামা কয়লা, আঁচ তুলে কুটনো কুটতে বসেছিলুম। আমার মাথা কুটতে বসেছিলে? উমাশশী ঝঙ্কার দিয়ে উঠলেন। পান সাজতে আর গালে পুড়তে তোমার দিন চলে যায়। 1 গোছ করে পান আসে রোজ। কে খায় অত পান? কামিনী চুপ করেই থাকলো। 1 গোছ পানের প্রায় সবটাই যে গিন্নিমার মুখে যায়, এই সত্যি কথাটা তার বলার সাহস হলো না। পান জর্দার নেশা নিয়ে কামিনী এই বাড়িতে কাজে ঢোকেনি। গিন্নিমার পান সেজে দিতে দিতে তারও নেশা ধরেছে। তা সকালে যখন ঘর দোরের তালা খুলে ঝাটপাট দিচ্ছিলে হেঁসেলের দিকে, বাবুর গলাটা পাওনি? না মা। সকালে বাবু চা করনি? করেছি। চা নিয়ে বসার ঘরে গিয়ে দেখি বাবু নেই, বারান্দাতেও ছিলেন না, বাগানেও দেখিনি বাবুকে। তা দেখতে পেলে না তো আমায় ডাকলে না কেন? কামিনী চুপ করেই থাকলো। সকালে বাবুকে চা দিতে গিয়ে দেখতে না পেলে যে গিন্নিমার শোবার ঘরে গিয়ে তার ঘুম ভাঙাতে হবে,
কামিনীর তা জানা ছিল না, এই প্রথম জানল। কত যেন অপরাধ হয়ে গেছে। কামিনী একটু চুপ করে থেকে মিনমিনে গলায় বলল, বাবুকে সকাল থেকেই দেখছি না মা, কোথায় গেছেন তিনি? উমাশশী কড়কড়ে চোখে তাকালেন কামিনীর দিকে। সমস্ত মুখে বিরক্তি, কপাল ভুরু কুঁচকে রয়েছে। বললেন, জানি না, গিয়েছেন কোথাও। তুমি যাও, নিজের কাজে যাও, আর একটু জল দিয়ে যেও। কামিনী চলে গেল। উমাশশী চুপচাপই বসে থাকলেন বিছানায়। এরকম অবস্থা তার কখনো হয়নি। মানুষটা তাকে একেবারে বোকা বানিয়ে পালিয়ে গেল। পাশাপাশি বিছানায় শুয়ে থাকেন দুজনে। ওরই মধ্যে কখন যে উঠল, জিনিসপত্র গোছালো, আলমারি দেরাজ খুলল, টাকা পয়সা আংটি হাতালো, আর তারপর চুপি চুপি পালিয়ে গেল। উমাশশী কিছুই বুঝতে পারলেন না। তাকে কি কাল ঘুমে পেয়েছিল, নাকি ওই বুড়ো তার চোর ডাকাতের মতন বেহুশ করে রেখে কাজ গুছিয়ে পালিয়ে গেছেন? প্রথম রাতের দিকে উমাশশীর ভালো ঘুম আসে না। হাঁটু, পায়ের গোছ, হাতের গাঁট, কোথায় না বাতের ব্যথা, তার উপর মাথা গরমের ধাত, বুকেরও ধরপড়ানি রয়েছে। আজকাল দু একদিন অন্তর ঘুমের বড়িও খেতে হয় এক আধটা। কালও খেয়েছিলেন, কিন্তু তাতে মরার ঘুম কেন ঘুমোবেন? প্রথম রাতের দিকে উমাশশী একরকম জেগেই থাকেন, মাঝরাত নাগাদ ঘুমিয়ে পড়েন। তাই ভোরের দিকে উঠতে পারেন না। খানিকটা বেলা হয় ঘুম ভাঙতে। ঘুম ভাঙলে ঠাকুর নাম জপতে জপতে যান চোখে মুখে জল দিয়ে আসতে। কামিনী চা দেয়। চা খেয়ে দু চারটে ছোটোখাটো কাজ সেরে চলে যান স্নানে। স্নানের ঘর থেকে সোজা ঠাকুর ঘরে, পুজো আর্চা সেরে নিজের ঘরে আসেন। গরদে শাড়ি ছেড়ে জামা কাপড় বদলে সংসারের কাজকর্মে হাত দেন। এই সময়টা, এই যতক্ষণ না তিনি সংসারের কাজে এসে হাত দিচ্ছেন, তাকে কেউ কিছু বলে না, বললেই সর্বনাশ। তাই আজকেও উমাশশী ব্যাপারটা জানতে পারলেন অনেক পরে। কর্তা বাড়িতে নেই, এটা তার কানে গিয়েছিল পুজোর ঘর থেকে বেরিয়েই। তার কোনো কিছুই মনে হয়নি, সন্দেহও হয়নি। কর্তা প্রায় সকালের দিকে স্টেশনের দিকে যান গল্পগুজব করতে, নন্দীমশাইয়ের বাড়ি যান আড্ডা দিতে, একটু আধটু বাজার টাজারও ঘুরে আসেন, পোস্ট অফিসেও টু মারেন। তাই মানুষটা বাড়িতে নেই বলে যে পালিয়ে যাবে, এটা উমাশশী কেমন করে বুঝবেন? বুঝলেন আরও খানিক পরে, কানাই যখন চিরকুটটা এনে দিল। পড়ে বিশ্বাস করতে পারেননি। তারপর যখন দেখলেন ঘর থেকে নগদ টাকা, আংটি, জামা কাপড়, সুটকেস সবই উধাও, তখন বুঝলেন মানুষটা পালিয়েছে। কিন্তু পালালো কেন? কাল তো তেমন কোনো ঝগড়াঝাটি হয়নি। সকালে কর্তার মেজাজ খুব ভালোই ছিল। উমাশশী ঠাকুর ঘর থেকে বেরিয়ে যখন শোবার ঘরে এলেন কাপড় চোপড় ছাড়তে, তখন কর্তা ঘরে ওই জানালার সামনে বসে সিগারেট ফুঁকছেন। এখন আর লজ্জা শরমের বয়স নেই, তাই উমাশশী ঘরের একপাশে দাঁড়িয়েই জামা কাপড়টা পরতে পরতে শুনলেন কর্তা একটু খাটো গলায় মাথা দুলিয়ে দুলিয়ে ফুক্কুড়ি সুরে গীত গোবিন্দের গান ধরেছেন। ওই জিনিসটি ওনার দখলে আছে। গান গাইতে গাইতে উঠে এসে কর্তা উমাশশীর গায়ের কাপড় ধরে টান মারলেন। বিগলিত বসনং পরিহৃত রসনং, আরও সব যেন কি কি। পয়োধর ভারো ভরেন, বলতে বলতে সাত সকালে গাল চাটার জন্য মুখ বাড়াতে এক ঠেলায় কর্তাকে 10 পা হটিয়ে দিলেন উমাশশী। বুড়ো বয়সে ঢঙের শেষ নেই, আর কর্তা এতেই চটে গেলেন। তা বয়েই গেল উমাশশীর। এরপর আর কিছু ঘটেনি। ভাতের পাতে বরাবরই খানিকটা ঘন দুধ খান কর্তা। বয়স হয়েছে তো, দুধের জাল ভালো হয়নি, তাই রাগারাগি করছিলেন। তাও উমাশশী তখন দু কথা বলেছিলেন।
বিকেলে কোনো অশান্তি হয়নি। সন্ধেবেলায় আবার এক পশলা হয়েছিল, সেটাও তেমন কিছুই নয়, ওই রাত্রে বাক্যালাপই হয়নি। তাহলে মানুষটা পালাবে কেন? কামিনী পায়ানা জল নিয়ে এলো। উমাশশী জল খেলেন, পানজর্দা মুখে পুরলেন, তারপর পাখাটা খুলে দিতে বললেন। গরম লাগছিল। কামিনী চলে যাবার পর উমাশশী স্থির করলেন বড় মেয়ে এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের চিঠি পাঠাতে হবে। নিজে লিখবেন না, মেয়ে কিংবা ছেলেকে দিয়ে লেখাবেন। কোথাও গিয়ে দুদিন গা ঢাকা দিয়ে উমাশশীকে জব্দ করবার চেষ্টা করছে বুড়ো। উমাশশী জব্দ হবার মানুষ কি না? জব্দ তুমিই হবে, দুদিনেই তোমার তেল শুকোবে। সাতকাল গিয়ে এককালে ঠেকলো, এখন উনি হবেন নিমাই সন্ন্যাস। চোর জোচ্চোরের মুখে বড় বড় কথা। উমাশশী জোরে জোরেই বললেন, দেখব তোমার মুরদ, করো না গৃহত্যাগ। তোমার ত্যাগ আমার জানা আছে। দিন দুই পর আশা এসে মাকে বলল, বাবা চিঠি এসেছে। উমাশশী জানতেন আসবে, টিকি তো এখানেই বাধা, যাবে কোথায়? ধরুক না একবার অর্শ, তখন তারা কবিরাজের মলম আর উমাশশীর তোয়া ছাড়া চলবে কেন? ঠুকরে কাঁদতে হবে। তাই বিজয়িনীর মুখ করে উমাশশী বললেন, কই চিঠি? আশা মিনমিনে গলায় বলল, দাদাকে লিখেছে। উমাশশী গ্রাহ্য করলেন না। মুখ আছে নাকি, নাকি সাহস আছে ওই গুপ্তবাবুর যে স্ত্রীকে চিঠি লিখবে? ছেলে মেয়েকে লিখতে হবে, ইনিয়ে বিনিয়ে কাঁদুনিটা ওইভাবে গাইতে হবে। এখন দাদাকে ডাক। আসতে চাইছে না, ওর ঘাড় আসবে। আশা দাদাকে ডাকতে গেল। উমাশশী অপেক্ষা করতে লাগলেন ছেলের। তপন এলো, সঙ্গে আশা। কখন এলো চিঠি? উমাশশী ছেলেকে দেখা মাত্রই জিজ্ঞেস করলেন। এই তো পিয়ন দিয়ে গেল। তপন বলল, তা কোথায় গিয়ে বসে আছে? পচু ঠাকুরপোর কাছে নাকি মনির কাছে? তপন চোরের মতোই এসেছিল, দাঁড়িয়েই থাকলো চোরের মতন, হাতে একটা খাম। মার দিকে ভালো করে চোখ তুলে তাকাচ্ছিলও না। আশা ঠিক তার পেছনে। ঠিকানা লেখেনি, ঢোক গিলে বলল। উমাশশী ছেলেকে ভুরু কুচকে দেখছিলেন। বাপের নখের যুগীও নয়, জোয়ান মদ্য ছোঁড়া, অথচ বাপের মতন লম্বা চাওড়া কাঠামো নেই, বেটে লিকলিকে চেহারা, আর মাথায় রাজ্যের চুল, একেবারে মেয়ে মেয়ে গড়ন প্যাটার্ন। তা ঠিকানা দেবে না তো লিখবে কেন চিঠি? উমাশশী ধমকে উঠলেন। কি লিখেছে তোমার বাবা? তপন একবার মার দিকে চোখ তুলেই নামিয়ে নিল, চট করে দেখে নিল আশাকে, তারপর খামটা এগিয়ে দিল মার দিকে। উমাশশী হাত বাড়িয়েই রেখেছিলেন। নিয়ে নিলেন চিঠিটা। খামের মুখটা ছেঁড়া, ছেলে মেয়ে আগেই পড়েছে। আশা তৈরি ছিল, চশমাটা এনে দিল দেরাজের ওপর থেকে। চোখে চশমা আটলে উমাশশীকে আরও গম্ভীর গম্ভীর দেখায়। চশমা পরে চিঠিটা বার করলেন উমাশশী। মাথার দিকে কোনো ঠিকানা নেই। চিঠিটা পড়তে লাগলেন। কল্যাণ বরেশু, তপু, আমি যে গৃহত্যাগ করিয়াছি, আশা করি তোমরা এতদিনে তাহা সুনিশ্চিতভাবেই বুঝিতে পারিয়াছ। যাহা ত্যাগ করিয়াছি তাহা আর গ্রহণ করিবার বাসনা আমার ইহ জীবনে নাই। আমি আর গৃহে ফিরিব না। গৃহের সুখ শান্তি আমার বিলক্ষণ জানা হইয়া গিয়াছে। 30-32 বছর গৃহ সংসার করিলাম। একটি কাঁঠাল বিচি মাটিতে পুঁতিলে 32 বছরে বিরাট কাঁঠাল বৃক্ষ হইয়া যায়। আর আমার 30 বছর বয়সে তোমাদের দাদা মহাশয় যে বীজটি আমার জীবনে পুঁতিয়া দিয়াছিলেন, তাহাতে এই 32 বছরে আমার জীবনটি যে কিরূপ ফলময় হইয়া গিয়াছে
তাহা তোমরা বুঝিবে না। কিছুটা বা অনুমান করিতেও পারো, তোমরা আমার স্নেহের সন্তান, তোমাদের জন্যই দুঃখ হয়। তোমার দিদির বিবাহ হইয়া গিয়াছে, সে বাঁচিয়াছে। তোমার বোনের বিবাহ আজ অথবা কাল হইয়া যাইবে, সেও বাঁচিবে। তোমার গতি কি হইবে, তোমার জন্যই দুশ্চিন্তা। আমি স্থির করিয়াছি, তোমাকে আমি মাঝে মাঝে পত্র দিব। উত্তর আশা করি না, কারণ আমার ঠিকানা তোমায় দিব না, দিবার উপায়ও নেই। কোথায় থাকিব বলিতে পারি না। এই যে পত্রটি লিখিতেছি, কোথা হইতে লিখিতেছি বলিতে পারো? একটি মনোরম ধর্মশালা হইতে। ইহা সাধু সজ্জনের স্থান, শান্ত নিরিবিলি ধর্মশালা। নিকটেই গঙ্গা নদী, হু হু করিয়া বাতাস আসিতেছে। জটাজুটোধারী এক সন্ন্যাসী জলদ কণ্ঠে গীত গাহিতেছে। আহা, কি সুন্দর! আমি ভাবিয়া দেখিলাম যে তুমি আমার একটি মাত্র পুত্র, তোমায় কিছু উপদেশ দেওয়া আমার কর্তব্য। সেই মতো আমি তোমায় পত্র লিখিব। আশাকেও পত্রগুলি পড়াইতে পারো। তোমার মাতা ঠাকুরানীকে না পড়াইলেই ভালো হয়, কিন্তু তাহার নিকট হইতে কিছু লুকাইবার ক্ষমতা তোমাদের নাই। তাহাকেও পড়াইবে। আমি আর তাহাকে ডরাই না। তিনি আমার গ্রিন ব্যানানা করিবেন। তোমার প্রতি আমার প্রথম উপদেশ, কখনো পুলিশের মেয়েকে বিবাহ করিবে না। পুলিশের মেয়েকে বিবাহ করিয়া আমি সারা জীবন নষ্ট করিলাম। পুলিশের মেয়েকে যদি বিবাহ করো, জানিবে তোমার সমস্ত স্বাধীনতা লুপ্ত হইয়া গিয়াছে। ইহারা জামাই ষষ্ঠীতেও আসামি ধরার মতন করিয়া নিজেদের জামাইকে ধরিয়া আনে। আমি ভুক্তভোগী। একবার নয়, অন্তত 3 বার আমার শ্বশুর মহাশয়, যিনি বিহার গভর্নমেন্টের এসপিজি ছিলেন, আমাকে 2 বার মুঙ্গের হইতে আর একবার ভাগলপুর হইতে একজোড়া কনস্টেবল পাঠাইয়া ধরিয়া লইয়া গিয়াছিলেন। তাহার এইরূপ অত্যাচারের আরও নমুনা পরে দিব। তবে জানিয়া রাখো, আমার অমন প্রীতিদত্ত নামটি সারদা প্রসাদ গুপ্ত, সংক্ষেপে যাহাকে এসপি বলে, তাহা আমার কাছে চরম ব্যঙ্গের মতো শোনাইত। বন্ধুরা বলিতেন এসপিজি, অর্থে এসপির গোট। তুমি মানুষ, ছাগল নও। পুলিশের মেয়ে বিবাহ করিলে তোমায় ছাগল হইয়া থাকিতে হইবে। আমার প্রথম উপদেশটি আজ তোমায় দিলাম। অবশ্য তুমি এখনো তেমন সাবালক নও, তোমার বিবাহেরও যথেষ্ট বিলম্ব আছে, তথাপি এখন হইতেই জানিয়া রাখাটা ভালো। আমার লণ্ঠনের শিখাটি মিটমিট করিতেছে, বোধহয় তৈল নাই। অদ্যকার মতন শেষ করিতেছি। আমি চমৎকার আছি, শরীর স্বাস্থ্য ভালো। গব্যঘৃত সহযোগে আতপ চালের ভাত খাইতেছি, সুস্বাদু দুধ। ধর্মশালার ঘরটিও চমৎকার। গঙ্গার বাতাস, মুক্ত আকাশ, একটি কম্বলের বিছানা আর সাধু সজ্জনের সঙ্গ। ইহার অপেক্ষা আনন্দের কি আছে? তোমার গর্ভধারিণী মহা তেজস্বিনী মাতাকে বলিবে, আমি বাঁচিয়া আছি, তিনি যেন সধবার আহার বিহার করিয়া সুখে থাকেন। তোমরা আমার আশীর্বাদ রইবে। ইতি আশীর্বাদক তোমাদের বাবা। চিঠিটা পড়ার সময় উমা শশীর মুখের ভাব কতবার পাল্টে যাচ্ছিল, ছেলেমেয়েরা তা নজর করার সাহস করল না। তপন দাঁড়িয়ে থাকল। ভাবটা এমন যে তার কোনো দোষ নেই। বাবা এরকম চিঠি লিখবে সে কেমন করে বুঝবে? এই জন্যই তো সে চিঠিখানা নিয়ে আসতে চাইছিল না। চিঠিটা শেষ করে উমা শশী আগুনের ঝলকের মতন চোখ করে ছেলে মেয়েদের দিকে তাকালো। চোখ মুখ টকটক করছে। টান মেরে ফেলে দিলেন কাগজটা। তারপর চেঁচিয়ে বললেন, পুলিশের মেয়ে বিয়ে করে উনি ছাগল হয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, এখন তো উনি সিংহ। ধর্মশালার আতপ আর ঘি খেয়ে গর্জন করছেন। আমিও দেখব। 2 সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল। উমা শশী আশা করেছিলেন হাতে নগদ টাকা ফুরলেই কর্তাকে ফিরতে হবে।
যেই রকম কাঁচা খোলা বেহিসেবি মানুষ, তাতে 400 টাকাতে বেশি দিন থাকবে না। অবশ্য যাবার সময় নবরত্নের আংটিটা চুরি করে নিয়ে গেছে। আংটির মালিক আংটি নিয়ে গেছে, তাতে কিছুই নয়, কিন্তু টান পড়লে সেটা কি বেচে দেবে? ছেলে মেয়েদের দিয়ে উমাশশী চিঠি লিখিয়েছেন সাদার জায়গায়, কলকাতায়, পাটনায়, টাটানগরে, মির্জাপুরে, বেনারসে, প্রায় সব জায়গাতেই, যেখানে কোনো কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রয়েছে। একেবারে নিজের বলতে কর্তার কেউই নেই, উমাশশীরও নয়, এক বড় মেয়ে ছাড়া। খুড়তুতো, জ্যাঠতুতো, মাসতুতো ভাই বোনেরা যা রয়েছে তা দুতরফেরই। আজকাল চিঠিপত্রেই যা যোগাযোগ। আগে মাঝে মাঝে আসতো টাসতো, এখন আর সেই সময় কই, আর সুযোগই বা কোথায়। উমাশশী কচি খুকি নন, তার বোধবুদ্ধি যথেষ্ট। লোক হাসানোর কাজ তিনি করবেন না। ছেলে মেয়েদের বলে দিয়েছেন, তোমাদের বাবা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন, এসব কথা কিছু লিখো না, লোকে হাসবে। তোমাদের বাবার তাতে মান বাড়বে না। গুণের তো আর শেষ নেই বাবুর, সবাই জানে। ঘর ছেড়ে পালানোর কথা লিখবে না। এ কথা ও কথার পর শুধু লিখবে তোমাদের বাবা এখন এখানে নেই, বাইরে গেছেন, আর ওতেই কাজ হবে। কোথাও যদি গিয়ে উঠে থাকেন তোমাদের বাবা, ওদের জবাবে জানতে পারবো। আর তোমাদের দিদিকেও ওই রকম চিঠি লিখবে। তার শ্বশুর বাড়িতে দিদির মান সম্মান আছে। তার বাবা বাড়ি ছেড়ে পালিয়েছে, এটা জামাইয়ের জানার দরকার নেই, তাতে তো তোমাদের মুখ উজ্জ্বল হবে না। ছেলেমেয়েরা চিঠি লিখে লিখে মাকে দেখিয়েছিল। উমাশশী সব চিঠির আগাগোড়া পড়ে নিজের হাতে খামের মুখ এঁটে দিয়েছিলেন। এই 15 দিনে অনেকেরই চিঠি জবাব এলো, কিন্তু কেউই লিখল না কর্তার কারোর কাছে গিয়ে উঠেছেন বলে। উমাশশী ভাঙবার পাত্রী নন, গুপ্তবাবুকে হাড়ে হাড়েই চেনেন। সারা জীবন ধরে চলেছেন উমাশশী। অনেক রাগ, অভিমান, তর্জন গর্জন দেখেছেন। গুপ্তবাবু হলেন গাদা বন্দুকের ফাঁকা আওয়াজ, আওয়াজ ছাড়া তার কিছুই নেই। কিন্তু নিজেকে যতই সামলান, থেকে থেকে মনটা খুঁতখুত করতে লাগলো। গেল কোথায় মানুষটা? ছেলেমেয়ের কাছে ইতিমধ্যে আরও 3-4টে চিঠি এসেছে কর্তার। উমাশশী দেখেছেন, তার বড় অবাক লাগে। চিঠিতে কোনো ঠিকানা নেই। সে না হয় কর্তা না দিলেন, কিন্তু খামের ওপর পোস্ট অফিসের ছাপ দেখেও কি কিছু বোঝার উপায় নেই? এমনই ছাপ যে একটা অক্ষরও পড়া যায় না। চিঠিগুলো কোথা থেকে আসে বোঝা গেলেও না হয় উমাশশী ধরতে পারতেন কর্তার গতিবিধি কোন দিকে। সেদিনও একটা চিঠি এলো ছেলের নামে, যথারীতি উমাশশীকে দেখানো হলো। উমাশশী দেখলেন, পড়লেন, কিছুই বললেন না। গুপ্তবাবু একতরফা চালাচ্ছেন, প্রত্যেকটি চিঠিতে উমাশশীর মুণ্ডুপাত করছেন, খোঁচার ওপর খোঁচা। চিমটে গরম করে গায়ে ছ্যাঁকা দিলেও এত লাগতো না। এক এক সময় উমাশশীর মনে হয় তার গায়ে চামড়া কেটে কেটে লেবুর রস আর নুন ছড়িয়ে গুপ্তবাবু যেন জ্বালাটা দেখবার চেষ্টা করছেন। কিন্তু কোনো উপায় নেই উমাশশীর। আড়াল থেকে যে লোক লড়াই চালায় তাকে মানুষ ধরবে কেমন করে? সামনাসামনি হলে দেখে নিতেন তিনি। কাপুরুষ কোথাকার! সাহস নেই যে সামনে দাঁড়িয়ে লড়বে, আড়ালে গিয়ে উমাশশীকে চোরবান মারছে, ভাবছে তাতে তোমার পৌরুষ বাড়ছে। ঘেন্না ধরে গেল তোমায় দেখে। এক একদিন এই বয়সেও চোখে জল আসে। বাবা বেঁচে থাকলে একবার দেখতেন সারদা গুপ্তকে, কোমরে দড়ি বাঁধিয়ে ধরে নিয়ে আনতেন। আজ বাবা নেই, উমাশশী একেবারে অসহায়। এমনই কপাল তার, নিজের পেটের ছেলে মেয়ে দুটোকেও নষ্ট করে দিচ্ছে তাদের বাপ। মার নামে লাগিয়ে লাগিয়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করছে। উমাশশী তো বলতে পারে না, তোদের বাবার চিঠি তোরা পড়বি না, আমায় এনে দিবি, আমি আগুনে ফেলে দেব। ছেলেমেয়েরা শুনবে কেন?
হয়তো দেখা যাবে বাপের চিঠির কথায় আর তার মার কাছে জানাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে পড়ছে। এ তো তবুও বোঝা যায়, চিঠিপত্র এলে মানুষটা কোথাও না কোথাও রয়েছে। ছেলেমেয়েরা যদি চিঠির কথা লুকোয়, উমাশশী তো কিছুই জানতেও পারবে না। শরীরটা দুপুর থেকেই ভালো ছিল না। সামনে পূর্ণিমা, কোমরে হাঁটুতে আঙুলের গাঁটে বাতের টনটনানি। বিকেলের দিকে উমাশশী বাইরের বারান্দায় বসেছিলেন খানিকক্ষণ। তাড়াতাড়ি বেলা পড়ে যাচ্ছে আজকাল। সন্ধ্যের মুখে বিকেলের কাপড় চোপড় ছেড়ে সোজা ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে থাকতে থাকতে মনটা বড় মুষড়ে পড়ল। জোড়া খাটের একটা আজ কত দিন ধরে ফাঁকা। বড় বড় বালিশগুলো টান টান হয়ে পড়ে থাকে। মাথার দাগ পড়ে না কোথাও। বিছানার চাদর টাদরও এক বিন্দু কোঁচকায় না। ঘরের কোণে আলনায় কর্তার একটা ময়লা পাজামার পা দুটো ঝুলছে। যেন আড়ালে বসে ভূতের মতন গা দোলাচ্ছেন কর্তা। কর্তা ঘরে থাকলে তামাকের গন্ধ থাকে। কাগজ পাকিয়ে সিগারেট খান, সেই গন্ধটাও আর নেই। পায়ের চটি দুটো বরাবরই খাটের তলায় পড়ে থাকত, তাও নেই। বেশ ফাঁকাই লাগে আজকাল উমাশশীর ঘরটা। মেয়ে এসে শুতে চেয়েছিল রাত্রিরে, উমাশশী না করে দিয়েছেন। তার বিছানায় কেউ কোনোদিনই শয়নি, কাউকে শুতে দেননি উমাশশী। ছেলেমেয়েরা যখন কোচে ছিল তখনও নিজের বিছানায় রেখেছেন। তারপর আজ কতকাল তো দুই বুড়ো বুড়ি এইভাবে শুয়ে এলেন। থাক, পড়ে থাক ফাঁকা বিছানা। উমাশশী নিজের ঘরে একাই শুতে পারবেন। মনটা ভালো ছিল না। 5 রকম ভাবতে ভাবতে হঠাৎ তার কি খেয়াল হলো, কানাইকে ডাকলেন। কানাই এলে বললেন, দিদিকে একবার ডেকে দে। কামিনীকে বল আমায় একটু চা দিয়ে যাবে, আর পান। কানাই চলে গেল। একটু পরেই আশা এসে দাঁড়ালো। উমাশশী বললেন, তোমার বাবা চিঠিগুলো রেখেছ নাকি ফেলে দিয়েছ? আছে। চিঠিগুলো আমায় এনে দাও, সমস্ত চিঠি। আর খামগুলো আছে না গেছে? রয়েছে। ওগুলোও আনবে। দাদা কোথায়? এই তো বাড়ি ফিরল। জানালার দিকের বাতিটা নিভিয়ে মাথার দিকেরটা জ্বেলে দাও, আর চশমাটা দিয়ে যাবে। মার হুকুম মতন আশা একদিকের বাতি নেবালো, মাথার দিকেরটা জ্বাললো, চশমাও এনে দিল। তারপর চিঠিগুলো আনতে চলে গেল ঘর ছেড়ে। আশা সামান্য পরেই ফিরে এলো চিঠি নিয়ে। কামিনীর দেরি হলো আসতে। চা এনেছে, পানের ডিবে আর জর্দার কৌটো। উমাশশী ধীরে সুস্থে চা খেয়ে পান জর্দা মুখে পুরলেন। জর্দাটা ভালো নয়। কর্তা থাকলে 5 দোকান খুঁজে এনে দেন। তিনি নেই। ছেলেকে বলেছিলেন উমাশশী। ছেলে যা পেয়েছে হাতের কাছে এনে দিয়েছে। বিশ্রী জর্দা, দায় সারা কাজ। এসব থেকেই বোঝা যায় কর্তা না থাকলে উমাশশীকে কেউ তোয়াক্কাও করে না। চোখে চশমা এঁটে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লেন উমাশশী। চিঠিগুলো গুছিয়ে নিলেন। প্রথম চিঠিটা বাড়ি ছেড়ে যাবার দিন 2 পর এসেছে। আবার একবার খুঁটিয়ে পড়লেন। উমাশশী আর উমাশশীর বাবাকে কি বিচ্ছিরি করে গালাগালি দিয়েছে দেখেছ? যেন পুলিশের মেয়েকে বিয়ে করে উনি বাঘের খাঁচায় ঢুকে পড়েছিলেন, বেরুবার আর পথ পাননি। মেয়ে বাপে মিলে ওকে শুধু ভয়ই দেখিয়েছে, আঁচড়েছে, কামড়েছে। ঠিক আছে কর্তা, ছেলের কাছে তুমি খুব সাধু সাজছ না, নিরীহ গো বেচারি সাজছ। এইরকম বেইমানি ধর্মে সইবে না। মা বাপ মরা ছেলে দেখে, দেখতে শুনতে ভালো, বিদ্যে বুদ্ধি রয়েছে দেখে বাবা তোমায় যেচে জামাই করেছিলেন, নয়তো 5-7টা অ্যাডভোকেট ব্যারিস্টার ছিল বাবার হাতে। কাঞ্চন ফেলে কাঁচ নিয়েছিলেন বাবা।
আর অমন মানুষের গায়ে তুমি কাদা ছিটলে? নিজের দোষটা দেখো না কেন গুপ্তবাবু? বিয়ে করেছিলে যখন, থাকার মধ্যে চাকরিটাই না হয় ছিল তোমার। আর কোনো সাংসারিক জ্ঞান ছিল তোমার? একটা ঘর ভাড়া পর্যন্ত জোটাতে পারতে না। বউকে নিয়ে আহ্লাদ করার ইচ্ছে। আর বাবা রাজি হননি বলে কত তেরিয়া মেরিয়া। শ্বশুরবাড়ির ছায়া মাড়াবে না বলেছিলে। আমার বাবা তোমায় ধরে আনিয়েছিলেন। তাতে কোন দোষটা হয়েছে? পুরনো কাসুন্দি ঘাঁটতে বলো না, তোমারই তাতে মাথা কাটা যাবে। আমার তখন প্রথম 5-6 মাসে নষ্ট হয়ে গেল। আমি বিছানায় শুয়ে কেঁদে মরি, আর তুমি স্বার্থপর আর বন্ধু নিয়ে নৈনিতাল বেড়াতে যাবার ফন্দি করছো। বাবাই তোমায় গিয়ে ধরে আনিয়েছিলেন। বড্ড অন্যায় করেছিলেন আমার পুলিশ বাবা। কোন একটা দলের সঙ্গে ক্যাম্প করতে গিয়েছিলে, যেখানে তোমার ঘাড় মটকাবার জন্য মেয়েও জুটেছিল এক। দুজনে শীতের মধ্যে হু হু হি হি করতে করতে আগুন সেঁকতে। এই নিয়ে অশান্তি করতে চেয়েছিলে তুমি। বলেছিলে বাড়ি ছেড়ে চলে যাবে। বাবা তোমায় শাসিয়ে দিয়েছিলেন আড়াল থেকে। কত না গুণ ছিল তোমার গুপ্তবাবু। ছেলে মেয়েদের কাছে তো তোমার মতো নির্লজ্জ হয়ে সব কথা বলতে পারি না। তাই তুমি আজ আমার মুখে চুনকালি মাখাচ্ছ। মাখাও। খুঁজে পেতে দ্বিতীয় চিঠিটাও সাজিয়ে নিলেন উমাশশী। আবার খুঁটিয়ে পড়লেন। ঠিকানা নেই, কিন্তু চিঠি থেকে বোঝা যাচ্ছে পুরনো ধর্মশালা ছেড়ে কর্তা নতুন জায়গায় গিয়ে উঠেছেন, অন্য কোথাও। লিখেছেন, এখানে ঝর্ণা আছে, বন আছে, গাছে গাছে অজস্র পাখি, পুরনো এক শিব মন্দির। শিব মন্দিরের সামান্য তফাতে এক আশ্রম মতন। 4-5টি সাধু সন্ন্যাসী থাকেন, সকলেই অস্থায়ী। 1-2 মাস করে থাকেন, আবার চলে যান। সেখানে কোনো এক মহাসাধু সাক্ষাৎ পেয়েছেন কর্তা। তিনি নাকি গুপ্তবাবুকে বলেছেন, তুমি তো চাঁদি ছিলে বেটা, কিন্তু তোমায় এখন শীষে বলে মনে হচ্ছে। তোমার জেল্লা কেউ নষ্ট করে দিয়েছে। চিঠিতে কর্তা লিখেছেন, তোমার মাতা ঠাকুরানীর গণ আমি জানি না। রাক্ষসগণ ছাড়া আর কিছু হতে পারে না। আমি নরগণ। নররাক্ষসের লড়াইয়ে নরের পক্ষে জেতা সম্ভব নয়। তোমার মার জয় হইয়াছে, আমি পরাস্ত হইয়া দলিত মথিত অবস্থায় পড়িয়া আছি। আমার আর জেল্লা কি করিয়া থাকিবে? তোমার মা আমায় সীসা করিয়া ছাড়িয়াছেন। বড়ই দুঃখ হয়, বুক ফাটিয়া যায়। আমার কি ছিল আর কি হইলাম? সোনা তামা হইয়া গেল, নদীটি মজিয়া নালা হইয়া গেল। এই প্রকারেরই হয়। তোমার প্রতি আমার উপদেশ, পুলিশের মেয়ে তো বটেই, এমনকি যে মেয়ে চলনে বলনে আচার আচরণে বিন্দুমাত্র মদ্দানি ভাব দেখিবে, বুঝিবে সে তোমার গলা ও বাহুর জোরে দাবাইয়া রাখিবে। কদাচ তাহাকে বিবাহ করিবে না, করিলেই মরিবে। তোমার ব্যক্তিত্ব সেই চণ্ডী স্বরূপা কন্যা অতি সহজেই আমের মতো চুষিয়া খাইবে। আমি রীতিমতো সুস্থ। এই স্থানে লাল আটার রুটি ও অহরর ডাল যে কি অপূর্ব স্বাদের, তাহা তুমি বুঝিবে না। ভেন্ডির ঘ্যাটটিও চমৎকার। কিঞ্চিৎ ছাগ দুগ্ধ পান করিয়াছি, উহা বড়ই উৎকট। মহাত্মাজি যা পারেন, সাধারণ তাহা কেমন করিয়া পারিবে? যাহা হোক, আমার জন্য চিন্তা করিও না, আমি শান্তিতে আছি। আমার বন্ধন দশা কাটিয়াছে, ইহাই জগদীশ্বরের কৃপা। এখানে শীত পড়িয়াছে। ওখানে কি শীত পড়িল? শীত সমাগমে তোমার মা জননী বাত ব্যাধিতে কাবু হন। মাঝে মাঝে আমি ভাবি, মনুষ্যরূপে না জন্মিয়া যদি বাতব্যধিরূপে এই সংসারে আসিতে পারিতাম, আমার কিছু লাভ হইত। আমার কপাল মন্দ। উমাশশী চিঠিটা যথারীতি ভাঁজ করে খামে রেখে দিলেন। রাগে কড়কড় করছিল চোখ, মাথাটাও দপদপ করছে। কিন্তু কার ওপর রাগ দেখাবেন? থাকতো মানুষটা চোখের সামনে তো ঝাঁপ দিয়ে বুকের ওপর পড়তেন।
নাগালের বাইরে গিয়ে আজ বলছেন আমি নাকি রাক্ষস, আর উনি হলেন নর। আমার হাতে পড়ে রূপোর তাল শিশি হয়ে গেছে। আজ এসব কথাই তো লিখবেনি। নিমক হারাম, অকৃতজ্ঞ। উমাশশীর হাতে পড়েছিলে বলে বলতে গিয়েছ, কিছুই তো ছিল না তোমার। এই ঘর বাড়ি, দুটো পয়সা গচ্ছিত রাখা, বড় মেয়ের বিয়ে, সবই তো আমার জন্য হয়েছে, তোমার কেরামতিতে নয়। ব্যারিস্টার বর ছেড়ে তোমার মতন হিজিপিজিকে বিয়ে করেছিলাম, তাই আজ তুমি বলছো আমি রাক্ষসী। কাঁদতে ইচ্ছে করছিল উমাশশীর, কিন্তু কি হবে কেঁদে? কার জন্য কাঁদবেন? ওই চোর, বাটপার, ভাগলু মানুষটার জন্য? তৃতীয় চিঠিটা বার করলেন উমাশশী। এটা আবার আদিক্ষেতে করে মেয়েকে লেখা হয়েছে, পড়া চিঠি। আবার পড়লেন। খুবই অবাক কাণ্ড। মানুষটা কোথাও দুদিন স্থায়ী হচ্ছিলেন না, আজ এখানে কাল ওখানে। কোন পথ থেকে কোথায় চলেছে? হিমালয়ের দিকে নাকি? আগেরবার যেখানে ছিল তার সামনে ঝর্ণা, বন, পাখি, শিব মন্দির, কত কি। এইবার মেয়ের কাছে বর্ণনা করে লিখেছে, এক শেঠের বাড়ির দোতলার ঘরে রয়েছে, সামনে নর্মদা নদী। শয়ে শয়ে লোক সকাল সকাল স্নান, পুজো আর্চা করছে। সাধু সন্ন্যাসীদের আসা যাওয়া, নর্মদা নদী তরতর করে বয়ে চলছে। ঘাটের পাড়ে গাছের ছায়ায় সারাদিন ধুনি জলে সাধুদের। কর্তা মেয়েকে লিখেছেন, তীর্থে তীর্থে কত কি ছড়াইয়া রহিয়াছে। সংসারে থাকিলে জীব অন্ধ হয়, কিছুই দেখিতে পায় না। আমি যাহা দেখিতেছি তাহাতেই চমৎকৃত হইতেছি। এইখানে এক বাঙালি সন্ন্যাসীর সহিত সাক্ষাৎ হইল। 18 বছর বয়সে সংসার ত্যাগ করিয়া হিমালয়ের দিকে চলিয়া গিয়াছিলেন। 12 বছর গুহায় সাধনা করিয়াছেন, এখন আবার এই অঞ্চলে ঘুরিয়া বেড়ান। বয়স 50 হইবে। কি তেজপূর্ণ চেহারা, মহাপণ্ডিত ব্যক্তি, মস্ত সাধক, কিন্তু বড় বিনয়ী, নম্র, প্রাণখোলা। স্বামীজি আমায় একটি দুটি উপদেশ দিয়াছেন, তোমার মঙ্গলের জন্য লিখিতেছি। স্বামীজি বলেছেন, মানুষের কয়েক প্রকার স্বভাব আছে। সে কখনো কখনো বৃষ জাতীয় আচরণ করে, কখনো বৃশ্চিক জাতীয়, আবার কাহারও আকার প্রকার আচার বিচার কুম্ভ জাতীয়। বৃষ জাতীয় মানুষ সংসারে খায়, দায়, ঘুমায়, কখনো কখনো সামনে পড়িলে গুঁতা মারে। বৃশ্চিক জাতীয় মানুষ ভীষণ, তাহারা শুধু কামড়ই দেয় না, বিষের জ্বালায় জ্বালায়। আর কুম্ভ জাতীয়রা গোবেচারী, তাহারা সহজেই ফাটিয়া যায়। তুমি আমার কনিষ্ঠা কন্যা, তোমার স্বভাব যদি তোমার গর্ভধারিণীর মতন হয় তবেই তুমি মরিবে। তোমার মা যে বৃশ্চিক জাতীয় মানুষ তাহাতে আমার কোনো সন্দেহ নাই। তাহার কামড় যত, বিষ তত। আমি তো তাহাকে সজারু বলিতে পারি। কাছে গেলে তাহার গা ফোলে, কাঁটা দিয়া বিদ্ধ করেন। তুমি কখনো মার স্বভাব গ্রহণ করিও না। আমাদের দেশের মেয়েদের নম্র, বিনীত, মিষ্টভাষী হইতে হয়। ইহাতেই তাহারা সকলকে সুখী করে এবং নিজেরাও সুখী হয়। তুমি অন্য সংসারে গিয়া অন্যদের সুখী করো, নিজেও সুখী হইও। ঈশ্বরের কাছে ইহাই আমার প্রার্থনা। তুমি যে কেমন তাহা আমি জানি, তবু ভয় হয় তোমার মাতা ঠাকুরানী তোমাদের দলে না টানিয়া লন। বৃশ্চিকম বিভেতি। সংস্কৃত ব্যাকরণ বিদ্যা আমার নাই, শুদ্ধ করিয়া নিবে। মোদ্দা কথাটি এই যে বৃশ্চিক হইতে সাবধান। আমার অল্প স্বল্প কাশি হইয়াছিল, এই অঞ্চলে শীত আসিয়াছে, বোধহয় ঠান্ডা লাগিয়াছে। মিছিরির কত করিয়া আদা গোলমরিচ সহযোগে খাইয়াছি, কাশি আরাম হইয়াছে। মনে আমার স্ফূর্তি, প্রাণে মুক্তি, বেশ আছি। মোটা মোটা চাপাটি, বেগুন পোড়া, ছোলার ডাল, দহি দিন 2 খাইলাম, ভালোই লাগিল। আদলোটা দুধও জুটিয়াছিল গতকাল। ঘুমটুম ভালোই হইতেছে।
তোমার মাকে বলিবে তিনি যেন আমার বিছানাটি গুটাইয়া ছাদে তুলিয়া দেন, আমার খাটটি ঘর হইতে বাহির করিয়া কলা বাগানে ফেলিয়া আগুন দিবার ব্যবস্থা করেন। আমার যাহা কিছু আছে দান ধ্যান করেন। সংসারের বাইরে যে শান্তি পাইয়াছি তাহা ছাড়িয়া কোন মুখে আর গৃহে ফেরে? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি ফিরছি অন্তিম পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।